This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় বলে বাঘে ছুলে 18 গা আর পুলিশে ছুলে 36 আর বিরাট কোহলিকে ছুলে এ প্রশ্ন করছি। পাঁচ কথার শুরুতে সেই খবরটাই আপনাদের দেখাবো। গতকাল ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি যখন 22 গজে রয়েছেন, মানে ওই পিচে রয়েছেন, তখন মাঠে ঢুকে পড়েন বিরাট কোহলির একজন ভক্ত, একজন ফ্যান। বিরাটের পা ছুঁয়ে তিনি জড়িয়ে ধরেন, আমরা দেখেছি সেই ছবি। তারপর সোজা পুলিশের জালে গ্রেফতার করে তাকে ময়দান থানার পুলিশ। আমরা জানতে পেরেছি সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি। পূর্ব বর্ধমানের সেই কিশোরকে একদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আসুন একটু দেখি এই ভক্তের আখ্যান। শনিবার সন্ধ্যায় ইডেনে আইপিএলের সূচনা। বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছিলেন কিং খান। শুধু নাইট রাইডার্সের মালিকই নন, বিরাটকে জড়িয়ে ধরেন আরও একজন, তাও আবার মাঠেই। কোহলির ফ্যান, নাম ঋতুপর্ণ পাখিরা। কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। মাঠে ঢোকার অপরাধে কোহলির এই ফ্যানকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। রবিবার ঋতুপর্ণকে আদালতে তোলা হয়। একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কৃতকর্মের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং গর্বিত ঋতুপর্ণ। ভগবান, তাই এই যে অ্যারেস্ট হলে এখন খারাপ লাগছে না? শনিবার রাত তখন 10:30। গম গম করছে ইডেন। হঠাৎই জি ব্লকের রেলিং টপকে মাঠে ঢুকে পড়েন ঋতুপর্ণ। তারপর দৌড়ে সোজা পিচের কাছে শটান বিরাটের পায়ে, সাষ্টাঙ্গে প্রণাম। আইপিএলের স্টাফরা ছুটে আসার আগেই একবার বিরাটকে জড়িয়েও ধরেন ঋতুপর্ণ। তারপরই তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তখন মুখে জয়ের হাসি। মাঠ থেকে বেরোতেই পুলিশ পাকড়াও করে ঋতুপর্ণকে। বিরাট কোহলির কাজ পর্যন্ত পৌঁছে যাওয়ার অভিযোগে তাকে পুলিশ প্রথমে আটক করে এবং পরবর্তীতে পুলিশের কাজে বাধা দেওয়া, এমনকি ক্রিমিনাল ট্রেসপাসিং এর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ঋতুপর্ণর অভিসন্ধি বুঝতে 7 দিনের হেফাজতের আবেদন করে পুলিশ। আদালতে বিচারকের প্রশ্নের উত্তরে ঋতুপর্ণ বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিরাট কোহলির পা ধরব। এমন উত্তর শুনে বিচারকের মন্তব্য, এটা কারো স্বপ্ন হয়? বিরাটের মতো হওয়ার স্বপ্ন দেখো। কোহলি হাফ সেঞ্চুরি করে, তখন ও প্রোটোকল ব্রেক করে সমস্ত ব্রিজ করে ও টপকে গিয়ে মাঠে ঢুকে যায়, গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে তাকে প্রণাম করে। এবং এটা যদি আমরা ছেড়ে দিই আজকে, তাহলে অনেকেই গিয়ে এই কাজ করবে এবং তাতে প্লেয়ারদের রিস্ক বাড়বে। ঋতুপর্ণর কীর্তিতে প্রশ্নে ক্রিকেটারদের নিরাপত্তা। বাউন্ডারির বাইরে থাকা পুলিশ কি করছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশকে ফাঁকি দিয়ে স্বপ্ন সফল করলেও ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারা জুটল। সঙ্গে একদিনের পুলিশ হেফাজত আপাতত। সুপ্রিয় গুহ ও কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা। দেখলেন তো বিতর্ক কত রকম হতে পারে, কত রকম পথ বয়ে বিতর্ক আসতে পারে। খেলা দেখতে গিয়ে সোজা পুলিশি হেফাজত। এবার সিপিএম এর একটা কীর্তি আপনাদের বলবো। কীর্তি বলতে ফেসবুকে প্রোফাইল আর কাওয়ার ছবি বদলে দেওয়া, সেটা নিয়ে কীর্তিকলাপ বললে ভালো বোধহয়। সেখানে রঙের এমন একটা পরিবর্তন হয়েছে যে বিরোধীরা ছেঁকে ধরবেন। তার কারণ রাজনীতিতে রং বেশ নানা রকম রুটে চলে, আপনারা জানেন। হাল ফেরাতে লাল ছেড়ে তাহলে কি নীল সাদা? বিরোধীরা এই প্রশ্ন প্রকট করছেন। একবার দেখুন, ইন ডিটেল বুঝতে পারবেন, কোনো হেয়ালি নয়। সোশ্যাল মিডিয়া প্রোফাইল আর কভার ফটো বদলে আচমকাই বিতর্কে জড়ালো সিপিআইএম। চির চেনা লালের বদলে সোনালী রঙের কাস্তে হাতুড়ি। বিতর্ক তার পিছনে। কাস্তে হাতুড়ির নীল সাদা ব্যাকগ্রাউন্ড, সেখানে সাদা হরফে 20 এপ্রিল ব্রিগেড চলো ডাক দিয়েছে সিপিএম। আর তাতেই জোর বিতর্ক। হাল ফেরাতে লাল ছেড়ে শেষে নীল সাদায় ভরসা। বিতর্ক কোথায়? তৃণমূল ক্ষমতা আসার পর নীল সাদা রঙের ওপরে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে নীল সাদা আর তৃণমূল সমর্থক। ঠিক যেমন রাজনীতির মাঠে লাল আর সিপিএম, গেরুয়া আর বিজেপি সমর্থক। তাই সিপিএম এর রঙের পছন্দ দেখে চিমটি কাটতে ছাড়ছেন না বিরোধীরা। দেখুন, নীলকে সবাই আপন করে নিচ্ছে। 6% লোক আপন করার থেকে বাকি ছিল, সেটা অফিসিয়ালি হয়ে গেল। আর বাকি তো আকাশের কাস্তে হাতুড়ি ভাসছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, সুনিতা উইলিয়ামস
9 মাস মহাশূন্যে কাটানোর পর শেষমেশ মাটিতে কিভাবে নামা যায় সেটা পেরেছেন তিনি। এখন সিপিএমের মহাশূন্যে ভাসতে 4 বছর হতে চললো। সুনীতা উইলিয়ামস 9 মাসে পেরেছেন, সিপিএম 5 বছরে পারবে কিনা গ্যারেন্টি নেই। ওরা তখন কংগ্রেসকে, ইন্দিরা গান্ধীকে রাক্ষসী বলতো, রং পাল্টে কংগ্রেসের সাথে গেছে। লালু প্রসাদের মতন চোরের সাথে ওরা হাত মিলিয়েছে, রং পাল্টাইছে। আচ্ছা, এখন তৃণমূলের সাথেও কেন্দ্রীয় স্তরে রং পাল্টে হাত মিলিয়েছে। যদি পরিবর্তন হয়ে থাকে, বড় দেরিতে হচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি লাগানো হচ্ছে, আরও কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্টরা। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জড়ে কী হবে? যাই হোক, চেষ্টা করুন। ওরা দিশা খুঁজে পাচ্ছে না সিপিএম যে কিভাবে তারা ফিরবে, কারণ একটা 34 বছরের দল, সেই দল আজকে শূন্যে পরিণত হয়েছে, কোনো আসনেই তারা জিততে পারছে না। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও তার পুরনো দলকে খোঁচা দিতে ছাড়েননি। রং পাল্টালে, মানে নীল রং আনলে জামানত জব্দ হবে না, মানে রায়গঞ্জে জামানত জব্দ হবে না, চণ্ডীতলায় জামানত জব্দ হবে না। তা আমি বলবো যে যদি তাতে মানে জামানত যদি বাঁচানো যায়, জামানত যদি জব্দ না হয়, তাতে যদি রং হয়তো পাল্টেছেন, সেই জন্য কারণ আমি বলতে পারবো না, তার দায় দায়িত্ব কোনোটাই আমার না, ওনারা বলতে পারবেন, সিপিএমের নেতারা বলতে পারবেন। গত বছরের লোকসভা ভোটেও সিপিএমের জোট সঙ্গী ছিল কংগ্রেস। সেই দলের প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর কথাতেও শ্লেষ। সিপিএমের অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে, আমি বলতাম, সিপিএমের অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে, আমি বলতাম। সিপিএমের যুক্তি, মিডিয়াতে কোনো রং ব্যবহার করার উপর তো কোনো রকম সমস্যা নেই, আর রং কারুর আলাদা কেনা না। গেরুয়া রং যেমন বিজেপির পেটেন্ট নেওয়া নেই, তেমনি নীল রঙে অন্য কারুর পেটেন্ট নেওয়া। মাঝে মধ্যেই আমাদের সোশ্যাল মিডিয়ার এই ধরনের ডিপির পরিবর্তন হয়, এটা নতুন নয়। বাংলা অভিধানে অহেতুক বলে একটি শব্দ রয়েছে। সিপিএম কি তেমনই একটি অহেতুক বিতর্কে জড়িয়ে পড়ল না? নাকি এই সুযোগে ব্রিগেডের ডাকটা আরও ছড়িয়ে দিতে পারল আলিমুদ্দিন স্ট্রিট? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন বিষয়টা। এবার আসে অন্য একটা বিষয়। এতদিন রাজ্যের শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে বারবার। পার্টি অফিসে ডেকে রাতে পিঠে তৈরির নিদান দেওয়ার মতো আজব অভিযোগ এ রাজ্যবাসী শুনেছেন। এটাই যেন শুধু বাকি ছিল। এখন যেটা বলবো, নিজের দলের পঞ্চায়েতের মহিলা সদস্যকে দিয়ে ধর্ষণের মিথ্যে মামলা করানোর অভিযোগ উঠল এবার তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলা বলছেন তিনি জানেনই না যে তিনি ধর্ষিতা। ভাবুন, অবাক হওয়াও বোধহয় এবার অবাক হয়ে যাচ্ছে। নেতার টার্গেট স্থানীয় ঠিকাদার। আর এমন ঘটনা কোথায় হয়েছে বলুন তো? কেষ্ট কাজলের জেলা বীরভূমের বোলপুরে। আমাকে রেপ করা হয়েছিল, এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। বুঝুন কাণ্ড, মহিলা বলছেন তাকে ধর্ষণ করা হয়েছিল, অথচ তিনি জানেন না। আর এই মহিলা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী, শান্তিনিকেতন থানার একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য। এই মিথ্যে অভিযোগের নেপথ্যে কি গল্প? স্থানীয় ঠিকাদার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের। অভিযোগ করেনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, অথচ ওই পঞ্চায়েত সদস্যের দাবি তাকে ধর্ষণ করা হয়নি, তাকে একটি কাগজে সই করতে বলা হয়েছিল। কার কথায় তিনি অভিযোগপত্রে সই করেছেন? আমাকে রেপ করা হয়েছিল, এটা শুনেছি। আদৌ কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে? না। তো এটা কারা সই করতে বলেছিল? এটা বাবু দাস ছিল, প্রধান ছিল, উপপ্রধান ছিল, অশোক কাকা ছিল, অশোক কাকা। পঞ্চায়েত সদস্যকে দিয়ে কিভাবে সই করানো হয় শুনুন তার মুখেই। পুলিশ এসেছিল, যে তার সাথে বাবুদার কথা হলো, কি কথা হয়েছে আমি এত শুনি নাই। তবে মন্ত্রী বাড়ি গেলাম, মন্ত্রী ওখান থেকে আবার থানাতে এসেছিল। তারপর কি হলো? তারপরে একটু আমার দিকে কাগজ আমাকে সই করতে বললো, আমি সই করেছি। আচ্ছা, কাগজ পড়েছিলেন সই করা? না না। মিথ্যে মামলা করানোর অভিযোগ ওঠে বোলপুর 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাবু দাসের বিরুদ্ধে। তিনি আবার রাজ্যের এক মন্ত্রী, জেলার বিধায়কের ঘনিষ্ঠ। যার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়, সেই ঠিকাদারের দাবি পঞ্চায়েতের কাজ কে পাবে, টেন্ডার কার পকেটে যাবে, তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। কাজগুলো এখন সরকারি বেরোচ্ছে, তারা শুধু ওরা তিনজনা মিলে করবে। সেটার নাম হচ্ছে ফাইজুল বলে একটা কন্ট্রাক্টর আছে, সেটা প্রধানের ভাসুর হয়। কাজগুলো করবে আর কাউকে কাজ করতে দেবে না, এই ওদের মেন উদ্দেশ্য। সেখানে আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন? সেটা আমি এখন বাধা হয়ে দাঁড়িয়েছি। থানা থেকে জানতে পেরে ওই মহিলা পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথাও বলেন ঠিকাদার। তাকে বললাম যে ম্যাডাম, আপনাকে আমি কি কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছি বা খারাপ আচরণ করেছি? তো উনি বললেন না, আমার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক, কোনো খারাপ ব্যবহার করিনি।
তো এখনই যদি বলেন আমি কেস উইথড্রল করতে চলে যাব, ওরা কিভাবে কি করেছে আমি জানি না, আমি শুধু সাইনটা করে দিয়েছিলাম। আর এই নিয়েই টিভি9 বাংলা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করে তৃণমূল নেতা বাবু দাসের এবং জেলার শীর্ষ নেতাদের। কিন্তু কোথায় বাবু দাস? না, আমরা তার সন্ধান পাইনি। আর জেলায় তৃণমূল নেতারা মুখ খুলতে নারাজ। এমন ঘটনা সামনে আসায় শাসক দলকে তীব্র আক্রমণ বিরোধীদের। যে করিয়েছে পুলিশের মেরুদণ্ড সোজা থাকলে তাকে গলাটে ধরে ঢুকিয়ে দেয়, যেমন দল তার সেরকম সব ক্যাটার। কাটমানি দেয়নি কন্ট্রাক্টর, সেই জন্য কন্ট্রাক্টরকে কেস দিতে হবে। মহিলা পঞ্চায়েত সদস্যকে দিয়ে কেস দিয়েছে। কত নিচে নামতে পারে, এবং এটা একদম লিডারশিপের সম্মতি ছাড়া তো হয় না। এখন লুটের জন্যে, লুটের ভাগ সঠিকভাবে পাওয়ার জন্যে তারা এতটা নিচে নামতে পারে। সূত্রের খবর, ওই মহিলা থানা থেকে মিথ্যে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নেন। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। আসুন বীরভূম থেকে এবার একটু হাওড়ার দিকে যাই, তার কারণ হাওড়ার বেলগাছিয়ায় পা রাখলেই সেখানে হাহাকার আর্তনাদ শোনা যাচ্ছে। আপনারা জানেন কারণটা কি? জল সংকটের সঙ্গে সেখানে অস্তিত্বের সংকটে হাওড়ার প্রায় 15,000 মানুষ। হ্যাঁ, 15,000, ঠিকই শুনছেন। ধসের কবলে গোটা একটা পাম্পিং গ্রাউন্ড চত্বর, ভিটেমাটি চাটি হয়ে যাওয়া যাকে বলে, একেবারে সেই দশা তাদের। ক্ষতিগ্রস্ত একটার পর এক বাড়ি, সে বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে ফাটল, রাস্তায় ফাটল। শেষ সম্বলটুকু নিয়ে বাসিন্দাদের সেখান থেকে পালিয়ে যেতে হচ্ছে, বাসস্থান ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। আর যারা থাকছেন তাদের কি হবে এখনো পর্যন্ত কোনো উত্তর তাদের নেই, অসহায়ভাবে তাকিয়ে আছেন। তবে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে। দিন পেরিয়ে 4 দিনে পড়েছে। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় মানুষের দুর্ভোগের ছবিটা কিন্তু বদলায়নি প্রশাসনের শুধুমাত্র আশ্বাসের কথা। এখন যেন আতঙ্কের নাম হাওড়ার বেলগাছিয়া। বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তাঘাট, চোখে পড়ছে ফাটল, ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট। অন্তত 50টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বাসিন্দাদের। গৃহস্থের বাড়িতে রান্না বসাতে পারছেন না, বাড়ি ঘরের এমনই অবস্থা। এখানে স্থানীয় জায়গায় খিচুড়ি দিচ্ছেন, রুটি দিচ্ছেন, সেই সব তারা নিয়ে আসছেন, খাচ্ছেন। এখানে চিত্রটা দেখো, ছোট ছোট বাচ্চারা সেই খাবারই খাচ্ছে। পুরো ঘর কিন্তু ভেঙে একেবারে চৌচির হয়ে গিয়েছে। বাচ্চাগুলো আমার কাছে দূর হয়ে গেছে, তাদের দেখতে পাচ্ছি না, আর ঘর ছেড়ে যেতে পারছি না। আমি বাচ্চাগুলোকে খাবার দিতে পারছি না। আমার কষ্ট কে বুঝবে? বিষাক্ত মিথেন গ্যাসের গন্ধে ভরে গেছে আশেপাশের অন্তত 8 বর্গ কিলোমিটার এলাকা। অথচ ঘটনার পরে 3 দিন কেটে গেলেও ওই এলাকা থেকে সব বাসিন্দাদের অন্যত্র সরানো হয়নি। সব পুরো পড়ে গেছে ভেঙে, আসতে দেখে চলে যাচ্ছে, খালি দেখে যাচ্ছে না, কিছু বলছেন না। আমরা এখানে চাপা দিয়ে মরবো, যদি মরতে হবে এখান দিয়ে আমরা কোথাও যাবো না, কোথাও যাচ্ছি না। দেখো আমার জিনিসপত্র সব এইদিকেই আছে, কোথায় যাবো বলো? ওর মধ্যে মরবো, আর কি করবো? যখন আমাদের কিছু হেল্প করবে না, আমরা কি করবো? এখানেই মরবো। এই যে ক্লাব দিয়ে এনেছি। থাকছেন কোথায়? এই খোলা আকাশে থাকছি না, আর আমার তো কোনো জায়গা নেই কি থাকবো গিয়ে। বাড়ি একদম চুরমার হয়ে গেছে, বাড়িতে গেলে মানে কি চাপা করে মরে যেতে পারি। শুক্রবারের পর রবিবার হাওড়ার বেলগাছিয়ায় ভেঙে পড়ল আরও একটি বাড়ি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে রাস্তায় বহু মানুষ, পরপর রাস্তা, বাড়িতে ফাটল। স্থানীয় সূত্রে দাবি আরও অন্তত 50টি বাড়ি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। এই সামনের নীল বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল যে সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি, ফাটল ধরা বাড়ি, সেখান থেকে মানুষ যেন খালি করে দেয়। ধসের কারণে এই বাড়িটিও হেলে পড়েছে, যা আর কিছুক্ষণ পর হয়তো এটিও ভেঙে পড়ে যাবে। ফলে এখানে 50 থেকে 70টি বাড়ির অবস্থা বিপজ্জনক। ধস কেড়েছে মাথার ছাদ, জল নেই, আলো নেই, ঘরে ফাটল। থাকবেন কিভাবে? কেউ কেউ আবার জিনিসপত্র নিয়েই এলাকা ছাড়ছেন। একটা ছোট মোটো ঘর নিয়েছি, ওখানে থাকবো, এখন জোগাড়ে কাজ করি। আপনার পরিবারে কতজন সদস্য? আমরা তো 10-12 জন আছি। এই ঘরের তো এই অবস্থা। ডাম্পিং গ্রাউন্ড সহ এলাকার পরিস্থিতি দেখতে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সদস্যরা। আমি 10 বছর আগে এসেছি, 15 বছর আগে এসেছি, এবং বিভিন্ন রকমের কথা হয়েছে, বিভিন্ন রকমের সাজেশন হয়েছে, কিন্তু কোনো কিছুই কার্যকরী হয়নি। ডাম্পিং গ্রাউন্ডের যা অবস্থা দেখছি, এটা কিন্তু যে কোনো সময় আরও বড় বিপদ হবে। দেখবেন সব ঝুলে ঝুলে আছে ওয়েস্টগুলো। ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজানো উচিত।
3 দিন পরেও বেলগাছিয়া জলের জন্য হাহাকার। কলকাতা থেকে গাড়ি গেলেও মিটছে না তেষ্টা, সবার কাছে পৌঁছচ্ছে না পর্যাপ্ত পানীয় জল। যদিও কলকাতার মেয়রের দাবি, কলকাতা কর্পোরেশন যেহেতু রোজার সময় ওখানে রেগুলারলি জল দিচ্ছে, আর কেএমডি এই কাজটা এখন হাতে নিয়েছে। আশা করা যায় 2-1 দিনের মধ্যে এই লাইনটা রেস্টোর হয়ে যাবে। বেলগাছিয়ার এই পরিস্থিতির জন্য আরো একবার তৃণমূল সরকারকে দুষছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী তার সেক্রেটারিয়েটটা করেছেন আজকে হাওড়ায়, আর তার সেই হাওড়া শহরে কোনো পুরসভা নেই। এবার ফাটলের কারণে তাদের মাথার ছাদটাও চলে গেল, সবই কেড়েছে একটা সরকার। মানুষ ভয়ের মধ্যেও আছেন, সমস্যার মধ্যেও আছেন, ভয়ে কেউ দেখা করতে যাচ্ছেন ওনাদের সঙ্গে, কান্নাকাটি করছেন। এই ধরনের ঘটনা যদি যেখানে সেখানে হয়ে যায় তো মুশকিল। ব্রিটিশ আমলের লাইন এখন হয়তো অনেক জায়গায় সারাই হয়নি, বা কেউ খোঁজও করে না, রিপেয়ারিং করে না, রিভিউ করার দরকার আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেতারা আসছেন, দেখছেন, প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু তাদের অবস্থা একই রকম। কিছু বদলায়নি। মন্ত্রী আসছে, যাদের খুব প্রাইভেট লোক আছে তারা বগল করে হাত ধরছে, তারা সব নিজের নিজের বাড়ি দেখাচ্ছে, কিন্তু অথচ এই লাইনে কিন্তু আমাদের মা বোনেদের ঢুকতেই দিচ্ছে না। যারা চলে যাচ্ছেন অন্যত্র প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে। অন্যদিকে বেশ কিছু মানুষজন রয়েছে, তারা কিন্তু এই ভাঙা ঘরেই থাকবেন এমনটাই বলছেন। প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন, শুধুমাত্র দেখে যাচ্ছেন, তারা আশ্বাস দিচ্ছেন, এর বাইরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার উত্তর দমদম পৌরসভাতেও শূন্য হলো সিপিএম। একমাত্র সিপিএম কাউন্সিলর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, যার ফলে বিরোধী শূন্য হয়ে গেল উত্তর দমদম পৌরসভা। 2022 সালের ভোটে 34টি ওয়ার্ডের উত্তর দমদম পুরসভার 33টি ওয়ার্ড তৃণমূলের দখলে যায়। 15 নম্বর ওয়ার্ডে যেতে সিপিএম। সেই সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডল তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেন। দল থেকে কাউন্সিলর দাবি করেছেন সিপিএমএ থেকে তার কাজ করতে অসুবিধা হচ্ছিল। ও বুঝতে পারছে যে কাজ করতে গেলে যেরকমভাবে সবার সহযোগিতার প্রয়োজন হয়, সেটাও নিজেই বলল যে সেই সহযোগিতা কিন্তু ওকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরাজিত হয়েছে আমাদের প্রার্থী, এটা মনে রাখতে হবে। তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে উন্নয়ন হবে না এমনটা চায় না। ছোট বয়সের মনে ওটা দাগ কেটেছে, তাই আজকে সন্ধ্যাও আমাদের সাথে এসছে, আমি খুশি। ধার দেনায় একেবারে জর্জরিত হয়ে গিয়ে কিডনি বিক্রির চক্র। অশোকনগরে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। অভিযোগকারীর দাবি, স্থানীয় বিকাশ ঘোষের থেকে 60,000 টাকা ধার নেন তিনি, সুদ বাবদ 7,000 টাকা দাবি করেন বিকাশ। পরে কিডনি বিক্রি করে টাকা শোধ করতে চাপ দেওয়া হয় তাকে। যুবকের স্ত্রী কিডনি বিক্রি করলেও বিকাশ তখনও 2,20,000 টাকা দাবি করেন। বিপাকে পড়ে থানায় যায় দম্পতি। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঋণের জালে জড়িয়ে কতজনের কিডনি বিক্রি, তদন্তে পুলিশ। শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। সুদে নেওয়ার পর আমি কম বেশি 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করে আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। 6-7 মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না। আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি। অলরেডি আমার বউ বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে। হ্যাঁ, কিডনি দেওয়া হয়ে গেছে। উনি আমাকে ফোন করে বলে, আমি তোর থেকে টাকা বুঝে নেব, তুই দিবি না, তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেব। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে।